আজকে আমি পড়াবো জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ। জন কিটস 1795 টু 1821। জন কিটসের 1795 সালে জন্ম এবং 1821 সালে মৃত্যু। ওয়াজ এ নোটেড পোয়েট অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। তিনি ছিলেন ইংরেজি রোমান্টিক মুভমেন্টের অর্থাৎ ইংরেজি রোমান্টিক আন্দোলনের একজন বিখ্যাত কবি। রোমান্টিক মুভমেন্ট সম্বন্ধে একটু বলি। ইংরেজি সাহিত্যে রোমান্টিক মুভমেন্ট শুরু হয় 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং সেন্ট কোলরিজের একটি বই লিরিক্যাল ব্যালাডস প্রকাশের মাধ্যমে। অর্থাৎ যখন লিরিক্যাল ব্যালাডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং সেন্ট কোলরিজ যৌথভাবে প্রকাশ করেন, তখন থেকেই ইংরেজি সাহিত্যের রোমান্টিক মুভমেন্ট শুরু হয়। রোমান্টিক মুভমেন্টে কিছু বৈশিষ্ট্য আছে, যে এদের কবিতাগুলো কেমন হয়। এদের কবিতার বৈশিষ্ট্য আছে সেগুলি হচ্ছে, 1 নম্বর, এরা প্রকৃতি নিয়ে লেখে, প্রকৃতির সৌন্দর্য এরা ফুটিয়ে তোলে তাদের কবিতায়। এবারে এদের কবিতায় কল্পনা থাকে, এই জন্য বলা হয় যে 1 নম্বর রিটার্ন টু নেচার, ইমাজিনেশন, মেডিয়েভালিজম, ইমোশন, সুপারন্যাচুরাল, হেলেনিজম। এদের কবিতা মনে হয় কেমন, যে মনে হয় যে কবিতা পড়লে মনে হবে যে ছবি দেখতে পাচ্ছি। চিত্রকল্প খুব থাকে। আর এদের মূল বিষয়বস্তু হচ্ছে, বললাম যে প্রকৃতি, পাহাড়, পর্বত, নদী, নালা, পশু পাখি, ফুল, মেঘ ইত্যাদি। এবং এরা সাধারণ মানুষকে নিয়ে কবিতা লিখে। এগুলো হচ্ছে ওদের বৈশিষ্ট্য। এর আগের কবি যারা ছিলেন তারা অভিজাত সম্প্রদায়কে নিয়ে কবিতা লিখতেন, যেমন রাজা, সম্রাট, জমিদারিদের নিয়ে লিখতেন। কিন্তু এদের উপজীব্য বিষয় হচ্ছে সাধারণ মানুষ। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সলিটারি রিপার কবিতায় গ্রামীণ একটা মেয়েকে নিয়ে কবিতা লিখেছেন। সে সঙ্গে ওই কবিতায় দেখতে পাওয়া যে কোকিল, নাইটিঙ্গেল এর বর্ণনা, পাহাড়ি স্কটল্যান্ডের পাহাড়ি উপত্যকা বর্ণনা। বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরও কবিতা আছে, যেমন দ্য ড্যাফোডিলস, তিনি ড্যাফোডিল ফুলকে নিয়ে কবিতা লিখেছেন। বা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় যদি দেখি, তাহলে সেখানে দেখব যে লন্ডন শহরের সকালবেলা লন্ডন শহরের চিত্র তিনি তুলে ধরেছেন। সেই সকালবেলা তিনি লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মুগ্ধ হয়েছেন এবং সেটাই তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ঠিক তেমনই জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটা একটি রোমান্টিক যুগের কবিতা, এবং তিনিও রোমান্টিক যুগের একজন কবি। এছাড়া আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে রোমান্টিক মুভমেন্টের। এদের কবিতাগুলো পড়লে মনে হয় যে গানের মতো, লিরিকের মতো। যাই হোক, এবার আমরা তারপরের লাইন দেখছি। হি বিলং টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস হু কেম আফটার কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ। তাহলে তিনি অন্তর্ভুক্ত ছিলেন রোমান্টিক কবিদের মধ্যে দ্বিতীয় প্রজন্মের মধ্যে অন্তর্ভুক্ত, যে অর্থাৎ এই জন কিটস এসেছেন, এখানে বলতে জন কিটস এসেছেন কেম আফটার কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের পরে। তাহলে কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ হলেন প্রথম প্রজন্মের কবি অর্থাৎ রোমান্টিক যুগের, এবং কিটস হচ্ছেন তাদের পরেই দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক যুগের একজন কবি। হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজারি। তিনি পরিচিত তার প্রাণবন্ত চিত্রের জন্য বা স্পষ্ট চিত্রের জন্য। এখানে প্রাণবন্ত হবে ভিভিড ইমেজারি মানে প্রাণবন্ত চিত্রের জন্য। হুইচ আর নোটেড, যা বিখ্যাত, ফর দেয়ার সেন্সাস অ্যাপিল, তাদের সংবেদনশীল আবেদনের জন্য। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কিছু কাজগুলি হলো ওড টু এ নাইটিঙ্গেল। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস তার বিখ্যাত কিছু কাজগুলি হলো ওড টু এ নাইটিঙ্গেল, হাইপেরিয়ন অ্যান্ড ইসাবেল্লা। তাহলে জন কিটসের কিছু বিখ্যাত কাজগুলি হলো ওড টু এ নাইটিঙ্গেল, হাইপেরিয়ন এবং ইসাবেল্লা। দ্য আর্গুমেন্ট পুট ফরওয়ার্ড বাই কিটস ইন দিস পোয়েম ইজ দ্যাট, এই কবিতা কিটসের যে যুক্তিটি তুলে ধরেছেন তা হলো, দ্য ন্যাচুরাল মিউজিক অফ আর্থ নেভার সিজ টু প্লে থ্রু দ্য সাইকেল অফ সিজন। পৃথিবীর প্রাকৃতিক সঙ্গীত ঋতুচক্রের মধ্যে দিয়ে বাজতে থাকে না। দ্য পোয়েম ইজ এ সনেট in which the song of the grasshopper is embodied in the octave and that of the cricket is portrayed in the sestet. এই কবিতাটি হলো একটি সনেট,
ইন হুইচ দ্য সং অফ দ্য গ্রাসহোপার, যেটিতে ইজ এমবডিড ইন দ্য অক্টেভ, অর্থাৎ প্রথম অষ্টকে এ কবিতা গ্রাসহোপারের গানের বর্ণনা আছে। গানে অর্থাৎ এই কবিতাটা একটি সনেট, আর সনেটের প্রথম অষ্টকে আমরা গ্রাসহোপারের ঘাস ফড়িংয়ের গান দেখতে পাই। অ্যান্ড দ্যাট অফ দ্য ক্রিকেট ইজ পোর্ট্রেড ইন দ্য সেস্টেড, আর ষষ্ঠকে আমরা কি দেখতে পাই, ও ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার ছবি দেখতে পাই। সনেট সম্বন্ধে একটু বলি। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, এবং সনেটে দুটি ভাগ থাকে, একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেড। অক্টেভের রাইমিং স্কিম হচ্ছে বলতে আব্বা আব্বা, অর্থাৎ এ বিবিএ, আর সেস্টেড হচ্ছে সিডিএ। এটা পেটাকান সনেটের একটা বৈশিষ্ট্য। আর শেক্সপিয়ারিয়ান সনেট আছে একটু আলাদা টাইপের। ও শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে ওরা 4 লাইন করে 3টে কোয়ার্টেন থাকে, অর্থাৎ 3 4 12, আর 2 লাইন একটা কাপলেট, 14 লাইন। এটা একটি পেট্রাগান সনেট, যেহেতু এখানে অক্টেভ আছে এবং এবিবিএ সিডি মানা হয়েছে। এটা একটি পেট্রার্কান সনেট। এখানে এই কবিতাটিতে দুটি স্ট্যাঞ্জা আছে। প্রথমটা যে অক্টেভ, প্রথম 8 লাইন, এর রাইম স্কিম হচ্ছে এবিবিএ, আর পরে হচ্ছে সেস্টেড সিডি। এই কবিতাটি প্রথমে নাম ছিল অন দ্য গ্রাসহোপার অ্যান্ড ক্রিকেট। এবারে কবিতাটি আমি লাইন বাই লাইন পড়ব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতা অর্থাৎ পৃথিবীর কাব্য কখনো শেষ হয় না। এখানে পোয়েট্রি বলতে কাব্য বা কবিতা বা ছন্দ বলতে পারো, অর্থাৎ পৃথিবীর ছন্দ বলতে কেমন, এই পৃথিবীটা কারোর জন্য থেমে নেই, সেই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে ছন্দ অর্থাৎ রিদেম। এই কবিতা তো সেটা দেখতে হবে, যখন গ্রাসহোপার গান করবে তখন ওই ক্রিকেট চুপচাপ থাকবে, আবার গ্রাসহোপার যখন গান বন্ধ করে দেবে তখন ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা গান করবে। অর্থাৎ এরকম পৃথিবীর ছন্দ চলতেই আছে, কারোর জন্য থেমে নেই, সেটা এখানে বলতে চাইছে কবি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর কাব্য কখনো শেষ হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়, উইথ দ্য হট সান, সূর্যের প্রচণ্ড তাপে অর্থাৎ প্রখর রৌদ্রে যখন সমস্ত পাখি ক্লান্ত হয়ে যায়। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তখন কী করে তারা শীতল গাছের ছায়ায় লুকায়। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং শীতল গাছের ছায়ায় লুকায়। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, আর তখনই একটা আওয়াজ ভেসে আসে, ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, নতুন ঘাস কাটা হয়েছে এমন তৃণভূমিতে। তাহলে দেখতে পেলাম কবি বলছেন যে পৃথিবীর কাব্য কখনো শেষ হয় না। যখন সমস্ত পাখিরা সূর্যের প্রচণ্ড তাপে অর্থাৎ প্রখর রৌদ্রে ক্লান্ত হয়ে যায়, তখন তারা কি করে, তাহলে কবি বলছেন যে পৃথিবীর কবিতা অর্থাৎ পৃথিবীর কাব্য কখনো শেষ হয় না। যখন সমস্ত পাখিরা সূর্যের প্রখর রৌদ্রে কী হয়, ক্লান্ত হয়ে যায় এবং শীতল গাছের ছায়ায় আশ্রয় নেই বা লুকায়, তখন একটা আওয়াজ ভেসে আসে, সুর ভেসে আসে, কোথা থেকে, ঝোপ থেকে ঝোপে, নতুন ঘাস কাটা হয়েছে এমন তৃণভূমিতে। তাহলে এখানে বলছে যখন সমস্ত পাখিরা প্রচণ্ড তাপে তারা কী হচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছে, হ্যাঁ, তারা আশ্রয় নিচ্ছে শীতল গাছের ছায়ায়, তখনই কি করে, ওই নতুন ঘাস কাটা যেমন তৃণভূমি থেকে ঝোপ থেকে ঝোপে কী হয়, তোমার ওই একটা সুর ভেসে আসে, আওয়াজ ভেসে আসে। সে সুরটা কার, এবার তাহলে দেখব। দ্যাট ইজ দ্য গ্রাসহোপার্স, এটা হচ্ছে সে সুরটাই হচ্ছে ঘাস ফড়িংয়ের। তাহলে যখন পাখিরা গান করা বন্ধ করে দিয়েছে প্রচণ্ড তাপের কারণে, তারা আশ্রয় নিচ্ছে শীতল গাছের ছায়, তখনই কী হয়, গ্রাসহোপার ঝোপ থেকে বা নতুন তৃণভূমি থেকে কী হয়, তাদের আওয়াজ ভেসে আসে, সে আওয়াজটা হচ্ছে গ্রাসহোপারের। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, সে নেতৃত্ব দেয় গ্রীষ্মের বিলাসিতায় বা গ্রীষ্মের বিলাসে বা গ্রীষ্মের আরামে। তারা গ্রীষ্মকালে আরামে অর্থাৎ গ্রীষ্ম বিলাসে কী করে সে
প্রধান ভূমিকা পালন করে, অর্থাৎ নেতৃত্ব দেয়। মানে অর্থাৎ গ্রীষ্মকালটায় সে পুরোটাই নেতা হিসেবে কাজ করে, নেতৃত্ব হিসেবে কাজ করে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তার আনন্দের কোনো শেষ নেই, তার আনন্দ কখনো থামে না, তার আনন্দ কখনো শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, কারণ যখন সে মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্টস অ্যাট ইজ, সে সহজে বিশ্রাম নেই, বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। তাহলে বলছে যে গ্রীষ্মকালে সে কী করে, সে প্রধান ভূমিকা পালন করে, অর্থাৎ নেতৃত্ব দেয়, আর তার আনন্দের সীমা নেই। আর যখন সে ক্লান্ত হয়ে পড়ে মজা করতে করতে, তখন সে সহজেই কিছু মনোরম আগাছার নিচে বিশ্রাম নিয়ে নেয়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কাব্য কখনো থামছে না বা থেমে থাকে না। অন এ লোন উইন্টার ইভিনিং, নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়। তাহলে কবি বলছেন যে শেষ স্টেটে যে পৃথিবীর কাব্য কখনো শেষ হচ্ছে না। কোনো নির্জন সন্ধ্যায় যখন কুয়াশা, হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা হ্যাজ রোট এ সাইলেন্স, নীরবতা তৈরি করে। রোট মানে তৈরি করা, আর ফ্রস্ট মানে হচ্ছে কুয়াশা বা তুষার, আর সাইলেন্স মানে হচ্ছে নীরবতা। তাহলে যখন কুয়াশা নীরবতা তৈরি করে, ফ্রম দ্য স্টোভ, চুল্লি থেকে দেয়ার সিরিলস, তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসে, দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ক্রমাগত উষ্ণতায়। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যেন মনে হয় ঘুমের ঘুরে অর্ধ আচ্ছন্ন হয়ে। দ্য গ্রাস হোপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, ঘাস ফড়িংটি কোনো না কোনো ঘাসে ঢাকা পাহাড়ের মাঝেই রয়েছে। এখানে ক্রিকেট সং মানে ঝিঝি পোকার গান, আর ওই সিরিলস মানে হচ্ছে তীক্ষ্ণ আওয়াজে ভেসে আসা। তাহলে এখানে বলতে যাচ্ছে যে চুলার স্টোভ মানে চুল্লি, তাহলে চুল্লি থেকে তীক্ষ্ণ আওয়াজে ভেসে আসছে ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অমৃত মানে হচ্ছে উষ্ণতা, ইনক্রিজিং মানে ক্রমাগত বৃদ্ধি পায়, তাহলে ক্রমাগত উষ্ণতায়। অ্যান্ড সিমস মানে ওই যে উষ্ণতায় আরও মনে হচ্ছে আওয়াজটা বৃদ্ধি পায়। অ্যান্ড সিমস মনে হয়, টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, অর্ধ তন্দ্রায় আচ্ছন্ন হয়ে, অর্থাৎ অর্ধ ঘুমে আচ্ছন্ন হয়ে। গ্রাস সুপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, কিছু ঘাসে ঢাকা পাহাড়ের মাঝে যেন গ্রাস উপরটা রয়েছে, আর তার আওয়াজটা আসছে, তার গানটা আসছে। তার কবি বলতেন যে ঘাস ফড়িংটি কোনো না কোনো ঘাসে ঢাকা পাহাড়ের মাঝে রয়েছে, আর সেখানে রয়েছে সে অর্ধ আচ্ছন্ন হয়ে ঘুমের ঘোরে, আর সেখান থেকে তার গানটা যেন আরও উষ্ণতা বাড়াচ্ছে, এটাই কবি বলতে চাইছে। তাহলে যখন শীতকাল, তখন ক্রিকেট কী করে, তাহলে যখন শীতকাল অর্থাৎ শীতের সন্ধ্যায় সব নীরব শান্ত থাকে, নীরব হয়ে থাকে, সবাই ঘরের মধ্যে ঢুকে যায়, ঠিক তখনই ঘাসে ঢাকা পাহাড় থেকে গ্রাস সুপার অর্থাৎ ঘাস ফড়িং কী করে, তার আওয়াজ করে। তাহলে শেষটিতে দেখলাম কি, যখন শীতকালের সন্ধ্যায় একবারে সব নীরব, সব নিঃশব্দ হয়ে থাকে, তখন কি করে ওই ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা গান করে জানান দেয় যে পৃথিবীটা মরে যায়নি, অর্থাৎ পৃথিবীর গান, পৃথিবীর কবিতা, পৃথিবীর কাব্য শেষ হয়নি, পৃথিবীটা বেঁচে আছে, এটা বোঝাতে যাচ্ছে। এবং তার এই গানটাই মনে করায় যে কি, গ্রাস সুপার অর্থাৎ ঘাস ফড়িং কোনো ঘাসময় পাহাড়ে ঘুমের ঘোরে অর্ধ আচ্ছন্ন হয়ে আছে। তাহলে কবিতায় দেখলাম যে প্রথম অক্টেভে অর্থাৎ অষ্টকে ঘাস ফড়িং কী করছিল, গ্রীষ্মকালে সে নেতৃত্ব দিচ্ছিল, আর এখানে শীতকালে ঝিঝি পোকা অর্থাৎ ক্রিকেট নেতৃত্ব দিচ্ছে। তো এই যে ঘাস ফড়িং যখন কী হলো, তার গান থামলো শীত আসতেই, তখন ক্রিকেট গান করা শুরু করলো। আবার শীতকাল যখন শেষ হবে, ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা গান করা শেষ করবে, তখন আবার ঘাস ফড়িং গ্রীষ্মকালে গান করা শুরু করবে। এটাই কবি বলতে চাইছেন যে এরকম ঘাস ফড়িং এবং ঝিঝি পোকার মাধ্যমে কবি বলতে চাইছেন যে পৃথিবীর ছন্দ, পৃথিবীর কাব্য থেমে থাকে না, পৃথিবীটা চলছে, একটা রিদেম, একটা ছন্দেই চলছে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি
সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল।